ইসলামী ব্যাংক নিয়ে তোলপাড়। আমি মোস্তফা কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। গত কয়েকদিন ধরে এই নিয়ে ১০ দিন ১ তারিখ থেকেই আমরা দেখছি যে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ হচ্ছে এবং তাদের একটাই দাবি যে এস আলমের এজেন্ট বা এস আলমের দখলমুক্ত করতে হবে এবং নবনিযুক্ত যিনি চেয়ারম্যান আছে তাকে সরিয়ে দিতে হবে। আজকে তারা স্মারকলিপি দিয়েছে এবং বলেছে যে ২৪ ঘন্টার মধ্যে দাবি না মানলে বড় ধরনের একটি আন্দোলন কর্মসূচিতে যাওয়ার তারা হুমকি দিয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি পার্লামেন্টে একটি উত্তপ্ত আলোচনা ছিল, এই ইসলামী ব্যাংক নিয়ে কথা হয়েছে। সেই আলোচনায় আমরা সবাই জানি কে কী বলেছেন। মোস্তফা কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই, হঠাৎ করে ইসলামী ব্যাংক নিয়ে এরকম তোলপাড়ের কারণ কি? ধন্যবাদ আপনাকে। খুবই সাম্প্রতিক এবং অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। শুধু আলোচনার জন্য আলোচনা ওইরকম বিষয় নয়। একদিকে সামনে বাজেট অর্থাৎ অর্থের বিষয়, আবার ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি বৃহৎ ব্যাংক। ইসলামী ব্যাংক অর্থই শুধু ওখানে ইসলাম সম্পৃক্ত বিষয়াদি তা কিন্তু নয়। তো বাংলাদেশে প্রতিষ্ঠান দখল যে একটা সিলসিলা চালু হয়েছিল, আপনাদের এই ইটিবিও এর একটা উদাহরণ। জি, কিভাবে একটা প্রতিষ্ঠান দখল হয়ে যেতে পারে ম্যাজিকের মতো। দখলবাজরা প্রস্তুত থাকে, শুধু একটা ইশারা করবে, আসবে আর বসবে আর লুটপাট করবে। তো ইটিভি গণমাধ্যম জগতে একটা মাইলস্টোন বাংলাদেশে। কোনো আবেগও কাজ করেনি এখানে, কোনো বিবেকও কাজ করেনি যে কি নিয়ে কি করছি। এরপরে ব্যাংকিং জগতে ইসলামী ব্যাংকের প্রতি যে একটা লোলুপ দৃষ্টি, সেটা আওয়ামী লীগ আমলে এত সুন্দরভাবে চরিতার্থ করা হয়েছে এস আলম নিয়ে, তাকে দিয়ে করানো হয়েছে। তো এস আলমের সাম্প্রতিক নাম হয়ে গেছে এসো আলম, অর্থাৎ আলম আবার আসছে বা আসবে। তো একদম এস আলম যার নাম, তিনি এখনো না আসলেও এই নামটা কে দিয়েছে এসো আলম? আপনারা এটা মাঠে ঘাটে উচ্চারিত হচ্ছে, যারা আন্দোলন আর কি করছে। তো এস আলম না এলেও যখন এসো আলম বলা হচ্ছে, কে আলম কিন্তু চলে এসেছেন, অর্থাৎ খুরশিদ আলম। ও আচ্ছা, আপনি আলম ভালো। ঠিক আছে। জি, তাহলে বাস্তবতাটা বোঝেন, এটা একটা আতঙ্কের বিষয়। এই গেল একটা দিক। আবার সংসদে আলোচনাগুলো যেই মাত্রায় হয়েছে, যখন কেউ ঝগড়াঝাটি করে, এর মধ্য দিয়ে আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু আস্তে করে কিছু তথ্য পেয়ে যাই। কে কখন কি করেছে, কে এস আলমের কাছাকাছি গিয়েছে, কে এস আলমকে আশ্রয় দিয়েছে, কে টাকা পালাতে দিয়েছে, এরকম একটি কথা বলেছেন। কে টাকা সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছে, সব তথ্য কিন্তু চলে আসে। হয়তো আমরা এখন বিচ্ছিন্নভাবে তথ্যগুলো এসেছে। আপনার মনে থাকার কথা, 1/11-এর সময়ের বা তার পরবর্তী কয়েকটা ঘটনা আমরা কিন্তু ভাষায় আলোচনা করতাম। যখন বাইরের উইকিলিক্স একটা ধরে ধরে তথ্য দেওয়া শুরু করলো, তখন কিন্তু আমরা আবার ভিন্ন মাত্রায় গুরুত্ব দেওয়া শুরু করলাম। তো সংসদে যে আলাপটা হয়েছে, অনেকটা রসিকতা করা হয়েছে ক্ষেত্র বিশেষে, কিন্তু এটা রসিকতা করার বিষয় নয়। বিষয় নয় এই কারণে, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি ভালো পার্লামেন্টেরিয়ান, সেটা নিয়ে বিতর্কের কিচ্ছু নেই। কিন্তু বিতর্ক করতে করতে ইসলামও ওখানে কিন্তু টেনে আনা হয়েছে। যে বলতে বলতে বলা হয়েছে জামাতে ইসলাম মানে ইসলাম নয়, ইসলামী ব্যাংক মানে ইসলাম নয়, ফখরুল ইসলাম অথবা ইসলাম মির্জা নয়। ফখরুল ইসলামও মানে ইসলাম নয়। ঠিক আছে, সংসদে অনেক ধরনের রসিকতা হয়, কথা হয়েছে। আরেকটা বিষয় খেয়াল করেন, খুব স্পর্শকাতর, 5টা ব্যাংকে মার্জার করে দেয়া হয়েছে। তো মার্জারের বাংলা আমি খুঁজতে খুঁজতে গিয়ে যেটা পেয়েছি, যে রাজি নয় তারপরে বিয়ে করিয়ে দেয়া, মানে জোর করে বিয়ে করিয়ে দেয়া, যে ঘর সংসার করতে তুমি বাধ্য। ওই 5টা ব্যাংকের নামের সাথে ইসলামটা কিন্তু অত্যন্ত, প্রত্যেকটা ব্যাংকের নামের সাথে ইসলাম আছে। সোশ্যাল ইসলামী ব্যাংক, এরকম প্রত্যেকটার সাথে ইসলাম শব্দটা আছে। এতে করে আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। যদিও ফাংশনালি আওয়ামী লীগ আমলেও কিন্তু এই ইসলামী ব্যাংকগুলো চলেছে। ওই ইসলামী ব্যাংকের কয়েকটা সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের এমডি চেয়ারম্যানও ছিলেন। অর্থাৎ শুধু ইসলামী ফাংশন ওখানে হয় না। আর ইসলাম একটা মার্কেটিংয়ের আইটেমও যে হয়ে গেছে, এটাও তো সত্য। যে এই ব্যাংক শুধু জেনারেল ব্যাংকিং করে, সেও একটা বিজ্ঞাপন দেয় যে আমাদের এখানে ইসলামী ব্যাংকের সুযোগ সুবিধা আছে। অর্থাৎ মার্কেটিংয়ের প্রশ্ন ইসলাম একটা উপাদান বলা চলে। এটা কাঙ্ক্ষিত ছিল না। আর ইসলামী ব্যাংক নিজস্বভাবে যে অবস্থাটা বাংলাদেশে করেছে, শুধু বাংলাদেশে নয়, এশিয়া মহাদেশে তাদের কিন্তু একটা বিশাল অবস্থা। এখানে অনেকেই স্বস্তি বোধ করেছেন। একটু মনে করিয়ে দিতে চাই, যখন ইমরান এইচ সরকার নামে একজন সরকার পয়দা হয়েছিলেন কয়েকদিন বাংলাদেশে,
তিনি গোটা বাংলাদেশ চালাতেন শাহবাগ থেকে। তখনও ইসলামী ব্যাংক খুব প্রাসঙ্গিক হয়ে গিয়েছিল যে ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে জঙ্গি হয়, জঙ্গি উৎপাদন হয়, জঙ্গি ফান্ডিং হয়। আবার একটা ফতুয়াও এসেছিল তখন, সম্ভবত মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, তিনি একটা ফতুয়া দিয়েছিলেন যে ইসলামী ব্যাংকে টাকা রাখা খুব গুনার কাজ। কিছুদিন পরে তথ্য বেরিয়ে গেল যে ওনার নিজেরও ভালো অ্যাকাউন্ট আছে, ওখানে ভালো অ্যামাউন্টও আছে। তো এই যে আমরা একটা ব্যাংক নিয়ে এই ধরনের রাজনৈতিক বিষয়ের সাথে এইভাবে টানছি সেটাকে। আবার একজন অর্থনীতিবিদ ছিলেন, তিনি সম্ভবত এখন কারাগারে আছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের কত ক্ষতি করে তিনি এটা অঙ্ক সহ বলতেন। আর অঙ্ক সহ বলার সময় তিনি সাধারণত রাউন্ড ফিগার বলেন না, তিনি কত লাখ, কত হাজার, কত কোটি, Fraction কত পয়সা সহ এটা সহ বলেন। কিন্তু তিনি নিজে যখন একটা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, তসরুপ করেছেন, তখন কিন্তু আবার রাউন্ড অ্যামাউন্টে করেছেন, ভাঙতি রাখেন নেই, সাথে কোনো ভাঙতি রাখেন নেই। সম্ভবত 5,000 কোটি টাকা এক দাগেই করেছিলেন। তিনি একজন নামকরা শিক্ষক বাংলাদেশের, নামটা নাই উল্লেখ করলাম। তো এইভাবে বিভিন্ন ব্যাংককে কবজা করা অথবা দখলে নেওয়ার জন্য বাংলাদেশে কিছু প্লেয়ার তৈরি হয়েছিলেন। কার চেয়ে কে কত ভালো। বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়ে গেল, বলা হলো এটা তেমন কোনো টাকা না। হ্যাক হয়েছে মানে যে না, এটা তেমন কোনো বিষয় না। সোনালী ব্যাংকে তসরুপ হয়েছে হলমার্ক সহ, যে এটাও সামান্য কিছু। এই যে তামাশাটার একটা ফলো আপ কিন্তু এখন চলছে। তো ক্ষমতায় তো আওয়ামী লীগ নেই, ক্ষমতায় আছে বিএনপি, অপোজিশনে আছে তাদের দীর্ঘদিনের মিত্র জামাতে ইসলামী। তারা এখন বাহাস করতে গিয়ে, পরস্পরকে খোঁচা দিতে গিয়ে, কে ওখানে কি ম্যানিপুলেট করেছেন, কোন মহামান্যকেও ওখানে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে তসরুপটা আরও কত নিখুঁত, আরও কত সুন্দরভাবে করা যায়। তো এই পুরনো কিছু কথাও যেমন নতুন করে আসছে। আর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আর জামাত ইসলামের আমির সাহেব যে বিতর্ক করেছেন, আমার মতো আরও অনেকেই মনোযোগ দিয়ে কিন্তু শুনেছেন। কি শুনেছেন? তাদের ঝগড়া শোনেন নেই, তথ্যগুলো ফলো করেছেন যে কে ওখানে কি করে, কে কত টাকা নেয়, কার নির্বাচনে ফান্ডে কত টাকা যায়। এতে করে ওই যে ঘরের কথা বাইরে জানলো কেমনে, ওইটা কিন্তু মানুষের নতুন নতুন করে জানা হচ্ছে। যার জেরে এখন তোলপাড় কেন, আরও কত কিছু যেন আমাদের সামনে সহ্য করতে হয়। নমুনা কিন্তু ভালো বলছে না। একদিন পরে বাজেট, তার আগে একটা ব্যাংকিং সেক্টরে তোলপাড়, মতিঝিল দিলকুশা এলাকায় কিন্তু হাঁটা যাচ্ছে না গত কয়েকদিন। এমনকি ইটিভি সহ কাউরান বাজারের এই বেল্টও কিন্তু প্রত্যেক দিন প্রসেশন থাকছে, এবং তারা যে সংগঠিত সেটাও কিন্তু আবার প্রমাণিত। সরকার থেকে বলা হচ্ছে ওখানে জামাতে ইসলামের একটা সম্পৃক্ততা আছে। তো এটা তো গোপন বিষয় নয়, জামাতে ইসলামীর যে ওখানে সম্পৃক্ততা ছিল বা আছে এটাও গোপন নয়। আওয়ামী লীগ যে দখল করেছে এটাও গোপন নয়, বা বর্তমান বিএনপিও যে এই নিয়ে কিছু চালাচালি করছে এটাও কিন্তু আর গোপন থাকছে না। অর্থাৎ পুরোটাই এখন অন্দরের নয়, মূলত সদরের বিষয়। জি।